বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে বন্যা কবলিত এলাকায়। সুপ্রিয় দর্শক, 16 বাংলা টিভির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমিনুল হক শাহিন। আর এই অনুষ্ঠানটি সরাসরি 16 বাংলা টিভির স্টুডিও থেকে সম্প্রচার হচ্ছে এবং লাইভ হচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, লাইক কমেন্টস দিয়ে আপনার মতামত ব্যক্ত করুন। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন মানবাধিকার সংগঠক এবং বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলার জনাব নাসির উদ্দিন মোল্লা, যিনি এই দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছে এবং তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য পাশে দাঁড়িয়েছেন। যিনি আমাদের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব হারুনুর রশিদ, সম্পাদক ও প্রকাশক আজকে সত্য সংবাদ এবং 16 বাংলা টিভি। এবং আমাদের মাঝে আরেকজন আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব কেএম জামাল হোসেন, সংগঠক সমাজকর্মী, সভাপতি, বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড পতেঙ্গা অঞ্চল। সবাইকে জানাচ্ছি 16 বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আমরা প্রথমেই জামাল ভাইয়ের কাছে যাব। সংগঠক জামাল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে বন্যা দুর্গত এলাকা, 6টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো কিছু জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে বর্তমানে দুর্গত মানুষগুলো ব্যাপক দুর্বিষহ জীবনযাপন করছে, খোলা আকাশের নিচে তারা বসবাস করছে, ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে, কিন্তু তারপরও এসব এলাকায় আর কি কি সমস্যা আছে এবং উদ্ধার তৎপরতাটা আরো কিভাবে করলে ভালো হয় সে বিষয়ে একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ জনাব আমিনুল হক শাহিন সাহেব। আসলে আমরা খুবই ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই নাজুক। তো সেই নাজুক মুহূর্তের ভিতরে আবার আমাদেরকে একটি প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আরো কঠিন সমস্যায় ফেলে দিয়েছে। তো আসলে এখান থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের আপামর জনগণ, সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করি যে আমরা ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার থেকে পরিত্রাণ পাব। তো এখন এই এলাকাগুলিতে আসলে যে এই মুহূর্তে যে বিষয়গুলি প্রয়োজন, এখনো কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে মানুষ এখনো বন্দি জীবনযাপন করছে। যেমন অনেকেই হয়তো ছাদের উপরে আশ্রয় নিয়েছে, অনেকে কোনো সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। এরকম কিছু মানুষ আছে যাদের কাছে আসলে প্রপার ওয়েতে যে সহযোগিতাটা পৌঁছানো উচিত, ত্রাণটা পৌঁছানো উচিত, সেটি পৌঁছাচ্ছে না। এর কারণ এটা কি পৌঁছাতে পারছে না? এর কারণটা হলো, আমি বলছি, এর কারণটা হলো যে এই যে দুর্গম কিছু এরিয়া আছে, যে এরিয়াগুলিতে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওই এলাকা সম্পর্কে তাদের আসলে কোনো ধারণা নাই। তো না থাকার কারণে তারা প্রপার পথে যেতে পারছে না, যার কারণে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না। তো এই কারণেই সেখানে পৌঁছাচ্ছে না, এটি হলো আসলে মূল ফ্যাক্ট। তো আর মানুষের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, সবাই আন্তরিকতার সাথেই যাচ্ছে ত্রাণ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, কিন্তু ওই যে বাধার সৃষ্টি ওখানেই, যে একজন অ্যাকচুয়ালি এলাকার স্থানীয় গাইডের দরকার। তো যারাই যাচ্ছে তারা আসলে ওই গাইড না নেওয়ার কারণে পরপর এটা ঠিক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছচ্ছে না। এই জন্য প্রয়োজন স্থানীয় গাইডের সহযোগিতা নেওয়া। এবং সব থেকে ভালো হয় যেটা, যে আমরা যদি লোকাল প্রশাসনের মাধ্যমে ত্রাণটা পৌঁছাই, তাহলে এটা প্রপারলি একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। যেমন আমরা যদি সেনাবাহিনীর সহযোগিতা নেই, কিংবা যে যে জেলায় ফায়ার সার্ভিস মানে যারা আছে, যাদের টিম এখানে কাজ করছে, তারপরে জেলা প্রশাসকের দপ্তর, তো সব থেকে ভালো হয় যদি জেলা প্রশাসকের দপ্তরে ত্রাণটা পৌঁছে দেওয়া হয়। এবং এখানে আসলে একটু বলে রাখছি যে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের যে ত্রাণ তহবিল আছে, একটা নাম্বারও সেখানে উল্লেখ আছে, সেগুলোকে কোন নাম্বারে ত্রাণ দেওয়ার জন্য বলা হয়েছে, আহ্বান করা হয়েছে, এবং সেখানে ত্রাণ দিচ্ছে, অনেকেই দিচ্ছে। যাই হোক, আপনার আলোচনা আমরা ফিরে যাচ্ছি। সেটাও খুব ভালো একটা দিক। যেমন আপনাকে আপনার অবগতির জন্য একটু বলি যে আমাদের বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম যেটি, সেটির থেকে আমরা একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কল্যাণ ও ত্রাণ তহবিলে
জমা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। আমরা হয়তো আজকে না, আগামীকালকে ইনশাল্লাহ এটা আমরা দিব। তো আমরা এই জন্যই সরেজমিনে যাচ্ছি না, যে আমরা যেহেতু ওই এলাকার জন্য অপরিচিত, তো সঙ্গত কারণেই হয়তো আমরা ভালো কিছু করতে পারবো না। এই জন্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিচ্ছি, যেটা পরপর ইউজ হবে আর কি, এই চিন্তা ভাবনার থেকে সেখানে দেওয়া। তো আসলে একটা বিষয় হলো যে সবাইকেই এই বিষয়টা একটু নজরে রাখতে হবে, যে আমরা যারাই যাচ্ছি আসলে আমরা যে আরো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। যেমন এখানে যে নৌকাগুলি গেছে বিভিন্ন অঞ্চল থেকে, ভাড়া করে সবাই স্ব-উদ্যোগে গিয়েছে। কিন্তু এখানে একটা বিষয়, যে এখান থেকে চট্টগ্রাম থেকে যেমন কিছু বোট গেছে ট্রাকে করে, তো তারা এখান থেকে এটা ক্রেনের মাধ্যমে ট্রাকে তুলছে, চলে গেছে স্থানে, কিন্তু ওখান থেকে নামানোর একটা সমস্যা। এখন বোটটা নামাতেও পারছে না, নির্দিষ্ট কাজে ব্যবহারও হচ্ছে না, এটি একটি সমস্যা। তো এই বিষয়গুলি চিন্তা করেই আসলে এর অল্টারনেটিভ চিন্তা করতে হবে, যে কিভাবে এটাকে নিয়ে গেলে আসলে ওখানে নামানো সম্ভব এবং সেটা পরপর কাজে লাগানো সম্ভব, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তাহলেই আমরা আসলে দুর্গত মানুষের একদম দোরগোড়ায় পৌঁছাইতে পারবো এবং তাদের সহযোগিতা করতে। ধন্যবাদ। আমরা একটু আমাদের যে তরুণ একজন এখানে সংগঠক আছে, মানবাধিকার সংগঠক, যিনি সরাসরি এই ঘটনায় বন্যায় কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়েছেন। আমরা নাসিরউদ্দিন মোল্লার কাছে যাব, মানবাধিকার সংগঠক। আমরা যতটুকু জানি আপনার একটি টিম আপনার এই বন্যা দুর্গত এলাকায় গিয়েছেন, তো সেই এলাকায় গিয়ে আপনারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আপনারা আপনাদের ত্রাণ যে কর্মকাণ্ডটা, যে ত্রাণ যে এটা আপনারা কতটুকু পৌঁছাতে সক্ষম হয়েছে? ধন্যবাদ আমিনুল হক শাহীন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 16 বাংলা টিভিকে। আসলে এই যে বন্যা কবলিত যে পরিস্থিতি এখন, আসলে এই পরিস্থিতিটা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে, যেটা আপনাকে আসলে আমি বলে শেষ করতে পারবো না। কারণ আমি সরজমিনে যে আমি গিয়ে দেখেছি মানুষের আহাজারি, মানুষের কষ্ট আসলে না দেখলে বুঝবেন না। আমি যেদিন প্রথম 23 তারিখে যেদিন আমি ফেনীর উদ্দেশ্যে রওনা করি, কিন্তু মিরেশ্বরাই পার হওয়ার পরে আমি লালফোরের আগে, ওখান থেকে মনে হয় 10 থেকে 15 কিলোমিটার রাস্তার ভিতরে যানজট। কিন্তু এই যানজটের কারণে এবং রাস্তার ভিতরে পানি, রাস্তার ভিতরে আরও পর্যন্ত পানি, ওখানে গাড়িও চলাচল করে না, মানুষও চলাচল করতে পারে না। আমরা যতটুকু পর্যন্ত গিয়েছিলাম, আমরা 1000 লোকের খানা নিয়ে গেছিলাম, তারপরে 1000 লোকের শুকনা খাবার নিয়ে গেছিলাম। আসলে আমরা এই কিছু দিতে পেরেছি, আর বাকিগুলো দিতে পারি নাই। আমাদের খানাগুলা নষ্ট। পানিবন্দী মানুষরা কি বলছে? আসলে পানিবন্দী মানুষ যেখানে আছে আসলে ওখানে আমরা পৌঁছাইতে পারি নাই। রাস্তার ভিতরে যে যানজট, আমরা যেই এলাকা পানিতে একবারে ডুবো হয়ে গেছে, মানুষের আহাজারি, মানুষের কান্না, এই মানুষ শুধু আমাদের কাছে বলে আমরা শুনতে পারতেছি, কিন্তু কিছু করার নেই, কোনো সুযোগ নাই বলতে ওই এলাকা আমাদের জন্য নতুন, ওই এলাকা আমরা চিনি না। কোথায় রাস্তা, কোথায় বোট পাওয়া যাবে, কোথায় গাড়ি চলে, কোথায় চলে না, মানে আমরা একটা হতভম্বর মতো হয়ে গেছি। এমন একটা পরিস্থিতির শিকার। লাস্টে দিয়ে ওখান থেকে আমরা ওখানে যতটুকু পারছি সহযোগিতা করেছি। পরের দিন আবার আমরা রওনা করে গেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়িতে গিয়ে দেখলাম আপনার সুন্দরগঞ্জ এলাকা থেকে শুরু করে এখানে 4টা উপজেলায় আমরা গেলাম। শুকনো খাবার এবং খিচুড়ি পাক করে 1000 লোকের খানা নিয়ে গেছিলাম। কিন্তু আসলে এই খাবার আমরা কাকে দিব? কিন্তু যাদেরকে আমরা পাচ্ছি রাস্তার ভিতরে হাজারি কান্নাকাটি করতেছে তাদেরকে দিচ্ছি, কিন্তু আমরা যে মানুষগুলা অনাহারে, যে মানুষগুলা ছাদের উপরে, টিনের ঘরে, চালের উপরে বসে আছে, তাদের কাছে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। তারপরও আমরা সাতরাইয়ের যতদূর পর্যন্ত যেতে পেরেছিলাম, আমরা প্রায় 1 থেকে 150 লোকের মতো আমরা উদ্ধার করেছি। উদ্ধার করার পরে আমরা সেনাবাহিনীর হাতে আমরা সুবিধা করেছি, তারা সার্বিক সহযোগিতা করতেছে। এবং আমরা যে ত্রাণ তহবিল নিয়ে গেছিলাম, আমরা নিজেরা দিতে না পারলেও আমরা সেনাবাহিনীর হাতে পৌঁছে দিয়েছি, যে এইগুলা অসময় মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আসলে এখন যে পরিস্থিতি, আমি আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। কারণ এখন আমি অনুরোধ করব, দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই জামাল স্যার একটা কথা বলেছেন যে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বা জেলা প্রশাসকের মাধ্যমে যদি ত্রাণ তহবিল দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আসলে ওই অসহায় ভুক্তভোগী দুর্গত মানুষ তারা উপকৃত হবে। কারণ এই আপনি ওখানে স্থানীয় যারা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে,
তারা তো জানে এই দুর্গত এলাকা কোথায় কোথায়, রাস্তা কোথায়, ঘাট কোথায়, কোথায় গেলে ভোট পাওয়া যাবে, কোথায় গেলে মানুষ উদ্ধার করা যাবে। একটা কথা আমি বলছি আপনার সাথে, মানে মিল রেখে একটা কথা বলছি। আমরা যারা বন্য দুর্গত ওই এলাকায় লোকজন গিয়েছে বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যারা জানিয়েছেন যে আসলে এলাকাটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, পানিতে একাকার। জি 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 বলুন। ওখানে যে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই জন্য যে পানিতে একাকার, কিন্তু এইটা রাস্তা, এইটা নদী, এইটা খাল, এইটা বিল, এটা কিছু বোঝার মতো কোনো সিস্টেম নাই। এ পর্যন্ত পানি, এই পর্যন্ত পানি, মাথা পর্যন্ত পানি। তা আমরা কিভাবে বুঝবো? আমরা তো এখান থেকে নতুন গেছি। আমরা ওখানে শুধু জায়গায় খাবার এবং শুকনো খাবার, ওষুধ নিয়ে দাঁড়াইয়েই আছি। আমরা দিতে গেলে ওখানে ভোট দরকার, ভোট তো নাই, ভোট নাই। এখন একটা ভোট দিয়ে মনে করেন 50 জন 100-200 লোকে টানাটানি শুরু করে, এইগুলা করতে যাইয়া ভোট কেউ পাচ্ছে না। ধন্যবাদ, ধন্যবাদ নাসিরউদ্দিন মোল্লা ভাই, আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু প্রতিক্রিয়া জানবো এবং মতামত জানবো জনাব হারুনুর রশিদ, 16 বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক, অনলাইন টেলিভিশন 16 বাংলা টিভির। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে ভয়াবহ একটা পরিবেশ আমাদের দেশে এখন বন্যা কবলিত এলাকায় চলছে এবং দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলুন। আমি যদি সর্বপ্রথম বলতে হয়, আনুলিক সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি যদি সর্বপ্রথম বলতে হয় তাহলে বলবো যে কি, দেশের এই ক্লান্তি লগ্নে গত কিছুদিন আগে জুলাই আগস্ট মাসটা আমরা দেখেছি আমাদের জন্মের পরে একটা স্মরণীয় ইতিহাস ঘটনা ঘটছে। নতুন বাংলাদেশ হিসেবে ছাত্র বৈষম্য আন্দোলনের পরে মধ্য দিয়ে সরকার, একটা নতুন একটা সরকার বসছে বাংলাদেশে। সেই সরকার বসার পর পর কতগুলো ঘটনা যে ঘটলো, শিক্ষার্থী আন্দোলন হইতে যারাই এই পর্যন্ত যেখানে শিক্ষার্থী হইতে প্রত্যেকটি মানুষ যারা যেখানে মৃত্যুবরণ করছেন তাদের আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবার আসেন বন্যার যে পরিস্থিতির কথা আপনি বলছেন, যে আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তিনি গতকালকে একটা ভাষণও বলেছেন যে প্রত্যেক মানুষকে এই বন্যা দুর্গত এলাকা মানুষের জন্য যার অবস্থান থেকে এগিয়ে আসেন। আসলে প্রত্যেক মানুষ কিন্তু স্ব স্থান থেকে, সেনাবাহিনী হতে আর্মি, র্যাব এবং প্রত্যেকটি সংস্থা, প্রশাসনের প্রত্যেকটি সংস্থা এবং প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় প্রাঙ্গণ হইতে সর্বস্তরের জনসাধারণ ভিক্ষুক পর্যন্ত সে কি ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে, এটা ভিক্ষা করি। আসলে এটা আমাদেরকে, আমরা কোন ভাষায় কথা বলবো, আপনার এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব, কিভাবে ব্যাখ্যা করবো, আসলে এটা যদি বিশ্লেষণ করতে যাই এটা রাতে দিনেও শেষ হবে না। জি, একজন ভিক্ষুক টাকা দিচ্ছে এই এই বন্যা দুর্গত এলাকার লোকদের জন্য, ভিক্ষুক টাকা দিচ্ছে, ভিক্ষার সে প্রতিবন্ধী সম্ভবত হাত তুললা, সেইভাবে টাকাটা দিচ্ছে। এই দৃশ্যটা দেখি তাহলে একজন ভিক্ষুক যদি এই প্রতিবন্ধী, এই বন্যা দুর্গত এলাকা মানুষের জন্য যদি ত্রাণ টাকা দিতে পারে, সহযোগিতার হাত বাড়াইতে পারে, তার ভিক্ষার অংশ থেকে একটি অংশ দিতে পারে, তাহলে আপনি আমি এই দেশের 18 কোটি মানুষ, বর্তমানে 15 কোটি মানুষ সচল, তাহলে এরা কি করছেন? আসেন না, তাহলে আপনাকে একটু জানিয়ে রাখছি, আমাদের দেশে যে এই যে আমরা এই ক্রান্তিকালে বা সংকট মুহূর্তে আমরা যে সবাই একত্রিত, এটা কিন্তু প্রতীয়মান হচ্ছে, আমরা দেখতে পারতেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। গতকাল ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রায় 4 কোটির উপরে টাকা বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তহবিলে জমা হয়েছে। তো এই যে আমরা সবাই যে এই দুর্যোগকালীন সময় তাদের পাশে দাঁড়াচ্ছে, এটা তো আসলে আমাদের যে আমরা বাঙালি হিসেবে, আমরা বাঙালি হিসেবে এটা আসলে গর্বের বিষয়। যাই হোক, আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে জানলাম, আরো কিছু বিষয় জানবো। আচ্ছা, এই বিষয়ে আমি আর কিছু কথা বলতে চাই। তো সেটা হলো যে কি, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের দেশ বর্তমান যে অবস্থার মাঝে বিরাজ করছি আমরা, আমাদের সরকার এই মুহূর্তে, আমি আমার জায়গা থেকে একজন সচেতন বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বলবো, আহ্বান রাখবো সকলের কাছে, আমরা এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন,
এবং বর্তমান সরকার যারা আছেন, সরকার এবং প্রশাসন সকলকে আমরা সহযোগিতা করে আমাদের দেশটা অন্তত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং আমাদের সহযোগিতায় এই সহযোগিতাটা আমরা সকলে করতে হবে। এবং যদি আমরা আমাদের সরকার এর মাঝে যদি একটা কাজ $0 করতে পারে, সেটা হচ্ছে দুর্নীতি। এর পাশাপাশি আমি বলতেছি, বন্যার থেকে আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। বন্যার কথা থেকে, বন্যার কথা আমার দুই পাশে দুই ভাই উদাহরণ দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি যে আমাদের সরকার, আমরা যদি সোনার বাংলাদেশ গড়তে চাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সোনার বাংলাদেশ যদি করতে চাই, তাহলে বাংলাদেশের আমাদের এই সরকারকে উদ্যোগ নিতে হবে অতি দ্রুত দুর্নীতি খাতকে বন্ধ করে $0 করতে হবে। তাহলে সোনার বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। আপনার কোন সেক্টর নাই বাংলাদেশের সরকার এবং বেসরকার প্রতিষ্ঠানের দুর্নীতি, কোটা, চাঁদা এবং আপনার এই সিন্ডিকেট নাই। এই সিন্ডিকেট, কোটা, দুর্নীতি ভাগতে হবে এবং সব প্রশাসনকে সব জায়গায় হস্তক্ষেপ করে দুর্নীতি কোন জায়গা আছে বের করে উপরে ফেলতে হবে। তাহলে আমাদের সোনার বাংলাদেশ হিসেবে আমাদের দেশ আমরা উঁচু মাথায় দাঁড়িয়ে সারা বিশ্বের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ হারুন ভাই গঠনমূলক আলোচনার জন্য। আমরা আবার ফিরে আসছি কেএম জামাল হোসেনের কাছে। এই যে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন মানুষ এখন উদ্বস্ত, খোলা আকাশের নিচে বসবাস করছে, বন্যা পরিস্থিতিটা চলে যাবে, কিন্তু তারপরে কিন্তু অনেক সমস্যা থেকে যাবে। হ্যাঁ, বিশেষ করে এসব এলাকায় চিকিৎসা সেবাটা অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে পানিবাহিত রোগ এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট এই মুহূর্তে। এ বিষয়ে আপনার কাছে যে তথ্যগুলো আছে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আপনাকে বলি একটা বিষয়, যে আসলে প্রথমেই এই যে আমরা যে বিশাল একটি দুর্যোগের মোকাবেলা করছি, সেখানে আমাদের যে বর্তমান সরকার যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের দেশে মূলত আমি একটা তথ্য আপনাকে দেই যে 11টি জেলার 73টি উপজেলায় 540টি ইউনিয়ন এই মুহূর্তে বন্যায় আক্রান্ত। তো এখানে অলরেডি সরকার 3654টি আশ্রয় কেন্দ্র অলরেডি তৈরি করেছেন এবং সেখানে প্রায় 5 লাখের উপরে মানুষ আশ্রয় নিয়েছে। এবং আরেকটি মজার বিষয় হলো যে আমাদের যে এই যে মানুষগুলি যে গবাদি পশু ছিল, প্রায় 23,000-এর মতো গবাদি পশু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। আচ্ছা, তো এখন এই যে বন্যাটা যেহেতু আস্তে আস্তে একটু প্রশমিতর দিকে যাচ্ছে এবং আশা করি যে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ পানি নিষ্কাশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিবে সেটি হলো যে আমি আগেও বলেছি যে মহামারী আকারে ডায়রিয়া, কলেরা এই রোগগুলি দেখা দিবে, পানিবাহিত রোগ। এখন এই পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার। প্রথমত হলো বিশুদ্ধ পানির দরকার। তো এখন যারা ত্রাণ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই শুকনা খাবার কিংবা রান্না খাবারের সাথে বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বাচ্চাদের জন্য কিছু বাচ্চাদের যে খাবার আছে, এই ওর স্যালাইন এবং এই যে কিছু ওষুধ আছে ডায়রিয়া, কলেরার জন্য যে ওষুধগুলি আছে, সেগুলি পর্যাপ্ত পরিমাণ যাতে সরবরাহ করেন। তাহলে হবে কি যে মানুষ উপকৃত হবে। যে যারা এই যে টিমগুলি পরিচালনা করছেন, আর্মির যে লোকজন টিম পরিচালনা করছেন, বিভিন্ন বাহিনীর যে টিমগুলি আছে, তারা এই জিনিসগুলি পৌঁছে দিতে পারবে। তো এখানে বাংলাদেশের মানুষের যে অকাতরে যে দান, এটি একটা জিনিস আমাকে আবেগ আপ্লুত করেছে এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। দৃষ্টান্ত অবশ্যই থাকবে যে ঢাকা টিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে, সেখানে ছোট একটি ছেলে 12-14 বছর বয়স হবে, সে তার ওমরা হজের যে টাকাটা জমিয়েছিল সেটি এসে এই ত্রাণের তহবিলে দান করেছে। এবং আর একজন মুরব্বীকে দেখলাম, আমি কালকে দেখলাম বিষয়টা, যে ওনার আম্মা মারা গেছেন, ওনার আম্মার একটা মাটির ব্যাংক ছিল, সেই ব্যাংকটি সে ওই ত্রাণ তহবিলে দান করেছেন। এবং এই ঘটনাগুলি আসলে খুবই বিরল। তো বাংলাদেশের যে 18 কোটি মানুষ আমরা হিসাব করি, আসলে আমরা হয়তো এই মুহূর্তে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টের মধ্যে 11টা ডিস্ট্রিক্ট আক্রান্ত,
বাট এই 11টা ডিস্ট্রিক্টে হয়তো 2 কোটি লোক আছে কিংবা 3 কোটি লোক আছে, এই 2-3 কোটি লোককে 16 আনা সাপোর্ট দেওয়া বাংলাদেশের জন্য কোনো কঠিন কোনো বিষয় না। সবাই যদি আমরা সবাই কিন্তু মানে একতাবদ্ধ হয়ে দিচ্ছে এবং আগামীতে আরো দিবেন ইনশাল্লাহ, এটা আমার প্রত্যাশা। তো এই দানটা আমরা ওই যে এলোমেলো ভাবে না দিয়ে, যদি আমি অনুরোধ করব যে প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল করেছেন ওখানে দান করার জন্য, তাহলে এটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হবে এবং যারা বিভিন্ন জেলার দায়িত্বে যারা আছেন, জেলা প্রশাসক, ডিসি আছেন, এসপি আছেন, ওনারা এটাকে প্রপার তদারকির মাধ্যমে একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারবে। তো এইভাবেই আসলে এটা করা উচিত এবং মেডিকেল টিমের উপরে এই মুহূর্তে বেশি জোর দেওয়া উচিত। তাহলে হবে কি যে মানুষ আক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, অনেকে হয়তো মারা গেছে যাদের লাশ হয়তো পানির নিচেই আছে, এখনো হয়তো আমরা পাচ্ছি না, পানি শুকিয়ে গেলে হয়তো সেই লাশগুলি আসবে, তখন ওই লাশগুলিকে দাফন কাফনের একটা বিষয় আছে এবং যারা মারা গেছে তাদেরকে উদ্ধার করে দাফন কাফনের একটা বিষয় আছে। এই সব বিষয়গুলি মাথায় রেখেই সামনে অগ্রসর হইতে হবে, তাহলে আমরা খুব দ্রুত এখান থেকে পরিত্রাণ পাবো যদি পরিকল্পিতভাবে কাজটি করা হয়। অবশ্যই তাহলেই এই বন্যার থেকে খুব দ্রুত আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ, এবং আগামীতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা আমাদের একটা অভিজ্ঞতা হবে, যেটা পরবর্তীতে যদি কখনো আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটাকে। ধন্যবাদ কে এম জামাল হোসেন। আমরা আবারও ফিরে যাব, আমাদের আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন নাসিরউদ্দিন মোল্লা। নাসিরউদ্দিন মোল্লা, আপনি তো সরাসরি সরজমিনে গিয়ে দেখেছেন বন্যা দুর্গত মানুষের চিত্র। তো এই মুহূর্তে ত্রাণের পাশাপাশি বিশুদ্ধ পানি বা অন্যান্য যে সেবা দেওয়া প্রয়োজন সেটাও দিচ্ছে। তা আপনার দৃষ্টিকোণ থেকে এই যে যারা এখন নতুন যাচ্ছে, এক একটা টিম যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ধন্যবাদ আমাকে দুইটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে নতুন করে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে ওই দুর্গত এলাকায়, আমার মনে হয় ওই এলাকায় স্থানীয়, আমি কিন্তু পূর্বেও বলে এসেছি, স্থানীয় যারা আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রতিনিধি রয়েছে, অনেকেই রয়েছে যারা ওখানে একটা কমিটি করে কাজ করতেছে, কমিটির মাধ্যমে কাজ করতেছে। আমার মনে হয় ওই সরজমিনে ওখানে গিয়ে কমিটির সাহায্যে যদি ত্রাণগুলো ওনাদের মাধ্যমে বিতরণ করা হয়, ওনারা কিন্তু এই ত্রাণগুলো পুরো এলাকায় গিয়ে দিতে পারে, তাইলে কিন্তু এই ভুক্তভোগী বন্যা কবলিত মানুষ উপকৃত হবে। নইলে এই যে ত্রাণ নিয়ে যাচ্ছে এগুলো রিটার্ন ফেরত নিয়ে আসা ছাড়া এদের বিকল্প কোনো রাস্তা নেই। আর বর্তমান পরিস্থিতি, এখন যে বন্যা কমলে যে পরিস্থিতি হবে, যেটা জামাল স্যার কিছুক্ষণ আগেও বলেছে, এখন মেডিকেল টিম খুবই দরকার এবং যারা যাচ্ছে এখান থেকে যারা যাচ্ছে তাদের জন্য এই যে শুকনো খাবারের সাথে বিশুদ্ধ পানিটা বেশি দরকার। একবারে টোটালে ওখানে সবকিছু সাগরের পানি, পুষ্করিণীর পানি সব একত্রিত হয়ে গেছে। ওই পানি এখন এখান থেকে পানি কিভাবে খাবে? হ্যাঁ, ওখান থেকে পানি খাওয়ার কোনো সুযোগ নাই। মানুষ, আমি দেখেছি আমরা যখন প্রথম যে ট্রাকটা নিয়ে গেছিলাম, শুকনো খাবার নিয়ে গেছি, তখন অনেকে চিল্লেই বলতেছে আপনারা এই খাবার দিয়ে কি করবো আমরা, আমাদেরকে পানি দেন। পরে আমি একটা দোকানে যাই, ওখানে মানে 12 কেস পানি পেয়েছিলাম, ওই 12 কেস পানি নিয়ে দিছি। 12 কেস পানি নিতে মনে হয় সময় লাগছে মাত্র 5 মিনিট। আমার মনে হয় আমাকে নিয়ে যাবে পানির সাথে, এমন একটা পরিস্থিতি। মানে ওখানে পানি খাওয়ার মতো কোনো লাইন নেই। ঠিক আছে, যারাই যাবে তাদেরকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, আপনারা ওখানে যাওয়ার আগে চিন্তা করবেন, আগে বিশুদ্ধ খাবারের সাথে পানি নিতেই হবে এবং শুধু এই আপনার স্যালাইন নিলে হবে না, সাথে আপনার ডায়রিয়া আক্রান্ত জনিত যত রোগ আছে এই ওষুধগুলো দরকার, বিশেষ করে প্রাথমিকভাবে এই ওষুধগুলো দরকার। অনেকে শুকনো খাবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যায়, কিন্তু আসলে মূলত বিশুদ্ধ পানি দরকার, ওষুধ দরকার, তারপরে ওষুধের পাশে স্যালাইন দরকার। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমরা কথা বলবো। আমরা তো আসলে যারা এই বন্যায় কবলিত হচ্ছে তারা তো অনেকে এক বস্ত্র মানে এক কাপড়েও জীবনযাপন করছে। তো সেখানে মানে কাপড় চোপড় দেওয়ার যে সংগঠনগুলো যাচ্ছে তারা কি কাপড় চোপড় দিচ্ছে? এরকম আমি নিজের চোখে যেটা দেখেছি যে এক কাপড়ে পরে 4 দিন 5 দিন 6 দিনও ছাদের উপরে বা টিনের ঘরের উপরে বসে আছে। অনেকে এখান থেকে ত্রাণ তহবিল যারা নিয়ে যাচ্ছে তারা একটা খাবার ওনাকে এভাবে ফাঁকা মাইরে দিচ্ছে আর ওইটা ওখানে বসে খাচ্ছে। উনি ওই শুধু খাবারটাই খাচ্ছে কিন্তু উনি পানি পাচ্ছে না ওখানে। উনি কিন্তু এক কাপড়ে আজকে মনে করেন 5 দিন 6 দিন 7 দিন, বাচ্চা কাচ্চা নিয়েও, এমনও ফ্যামিলির ভিতরে আছে 3 জন 4 জন বাচ্চা কাচ্চা নিয়েও ওখানে আমরা অনেক কষ্ট করে অনেক ফ্যামিলি বাচ্চা কাচ্চা আমরা উদ্ধার করেছি।
ঠিক আছে। এবং সেনাবাহিনী আমরা দেখছি হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন সেনাবাহিনী নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে। সেনাবাহিনী এবং র্যাব বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করতেছে। আসলে তাদের কথা তারা না বললে তো এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া উচিত হতো না। এটা আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানাই। মানবাধিকার সংগঠন, বাংলাদেশের যতগুলো মানবাধিকার সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ নাসির উদ্দিন মোল্লা আপনার গঠনমূলক আলোচনার জন্য। সম্মানিত সুধী এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, বন্যা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়াই। দেশের স্মরণাতীত কালের যে ভয়াবহ বন্যা সে বিষয়ে আমরা একটু আরো আলোচনা শুনবো আমাদের হারুনুর রশিদ মহোদয়ের কাছ থেকে। আমরা একটু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে এই যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, হ্যাঁ, সবকিছু মিলে সেখানকার পানি এখনো কমছে না এবং পানির স্রোতে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েছে, কিন্তু যারা যারা ত্রাণ দিতে যাচ্ছে তারা তাদেরকে সাহস দিচ্ছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে পাশে দাঁড়ানোটাও আমার মনে হয় যে এখন একটা সাহসের বিষয়। এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আলুল সাহেব। আমার দুই পাশে দুই ভাই যে বন্যার বর্তমান পরিস্থিতি এবং ওই এলাকার যে সকল দৃশ্য বলছেন, তো আমি আর সেগুলো না বলি, তার মাঝেও আমি বলবো যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সংস্থা যদি এগিয়ে না আসতো তাহলে এই মানুষগুলা আরো আপনার বিভিন্ন খাদ্য সামগ্রী এবং সাহসের অভাবে ওরা কিন্তু আরো মারা যেত এবং দুর্বল হয়ে যেত। কিন্তু বাংলাদেশের সব সংস্থার সর্ববাহিনী কিন্তু কি ঝাঁপিয়ে পড়ছে। তবে যে ভাই যে কথাটা বলছেন ঝাঁপিয়ে পড়ছে, এর মাঝে আপনার ত্রাণ নিয়ে গেছেন একসাথে বিভিন্ন সংগঠন থেকে, বিদ্যালয় থেকে, বিভিন্ন সংস্থা থেকে, সরকারি বহল থেকে ত্রাণ নিয়ে গেছে কত 100 ট্রাক। এখন 100 ট্রাক যে বলছে কোন দিক দিয়ে দিবে, কাকে দিবে, রাস্তা ছিঁড়ে না, গাছ ছিঁড়ে না, মাথার উপর পর্যন্ত আপনার পানি। তাহলে আপনি রাস্তা চিনতে হবে, গাছ চিনতে হবে, ওই জায়গার জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন কর্মকর্তার মাধ্যমে দিতে হবে যে ওরা গাছ চিনে, রাস্তা চিনে। বোটের সংকট সবচেয়ে বেশি। আপনি সাঁতার কাটি কয়জন মানুষকে আপনি ত্রাণ দিবেন, কয়টা জায়গা যাবেন? আপনি সর্বোচ্চ সাঁতার কাটতে পারবেন হয়তো আপনার 200 গজ বা 300 গজ, 500 গজ, এর বেশি তো পারবেন না, দুর্বল হয়ে যাবেন আপনি নিজেও। কিন্তু আপনার তখন কি, এবং আপনার সাথে কথার সাথে তাল মিলিয়ে আমি বলছি যে যারা এই দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে, যেমন একটা বোট নিয়ে যাচ্ছে, সেখানে 10 জন মানুষ যাচ্ছে বা 12 জন মানুষ যাচ্ছে। তো এখন যারা কাদের উদ্ধার করবে? যারা উদ্ধার করতেছে তারাও বিপদে পড়ে যাচ্ছে, কারণ অধিকাংশ তারা সাঁতার জানে না। হ্যাঁ, জি জি, সাঁতার জানে না। তাহলে সেখানে একটা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আর যারা ছাদের উপরে বিভিন্ন টিনের উপর আছেন, বিশুদ্ধ খাবারের পানির কিন্তু খুবই জরুরি, খুব প্রয়োজন এই মুহূর্তে। আর বাংলাদেশ সেনাবাহিনী এবং আর্মি প্রশাসনের লোকরা হেলিকপ্টার দিয়ে যেখানে যারা আটকে আছেন, ওরা যেখানে সন্ধান পাচ্ছেন সেখানে যাচ্ছেন। যেখানে মানুষের হাত তুলি লাল পতাকা দিয়ে যেভাবে মানে মানুষ দেখছেন, আমরা সেভাবে দেখেছি হেলিকপ্টার থেকে সেনাবাহিনী আপনার বিভিন্ন বাহিনী আপনার এই যে ত্রাণ সামগ্রীগুলো ছেড়ে দিচ্ছে। কিছু করার নাই তো, যেখানে এখানে অনেক পানি। আপনার এত সমান যদি মাথার উঁচু সমান পানি হয়, সেখানে আপনি হেলিকপ্টার কিভাবে নামবে? এবং সেখানে বোট যাওয়ার সুযোগ নাই, এত বোট কই? তাহলে সেখান থেকে ওরা ওইভাবে ফলি ব্যাগ সুন্দর করে পেঁচিয়ে ওরা ওইভাবে ওদের উপরে দিচ্ছে, যাতে ওরা কোনো মতে কি দুর্ঘটনা খাইতে পারে, যা খাবার দিচ্ছে যাতে খাইতে পারে, প্রাণে বাঁচতে পারে। ধন্যবাদ। এর ফলে আমি এখন সারা বাংলাদেশ এবং প্রত্যেকটি প্রশাসন, প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি শিক্ষাঙ্গন এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের কাছে, সারা দেশের প্রত্যেকটি মানুষের কাছে আমার মানবিক আবেদন থাকবো। এটা যে আবেদন হলো যে আমরা ত্রাণ নিয়ে আর না যাই, আমরা ত্রাণ এবং তহবিল সংগ্রহ করি প্রত্যেক এলাকা অনুযায়ী। এখানে লজ্জার কোনো বিষয় না। আমি আমার ভাইয়ের জন্য, আমি আমার বোনের জন্য, আমার মায়ের জন্য আমি টাকা সংগ্রহ করছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায় টিম গঠন করি। সে টিমের মাধ্যমে কেউ
2 লাখ উঠেছে, একটা টিম 5 লাখ উঠেছে, একটা টিম 20,000 টাকা উঠেছে, একটা টিম 10,000 টাকা উঠেছে। এই প্রত্যেকটা টাকা সরকারের কাছে যদি সরকারের যে নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ত্রাণ তহবিলের, ওই অ্যাকাউন্ট নাম্বার সবগুলো টাকা যদি জমা দেওয়া হয়, তাহলে এই টাকাটাই হবে কি জানেন, যে পানি কমে যাওয়ার পরে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আছে। ভাই যে বললেন এদের দাফন কাফন, যারা মৃত লাশ পাওয়া যাবে তাদের দাফন কাফনের ব্যবস্থা আছে। অনেকের ঘর তো নিয়েই গেছে, সে বলতে পারবে না তার ঘরের বিটা কোনটা। তো এই এই মেরামতের বিষয় আছে, তাকে টিন দিয়ে একটা ঘর করে দিতে হবে। সেই সরকারের যদি একটা ফান্ড থাকে তাহলে সরকার অতি দ্রুত করতে পারবে। এই ফান্ডটা জোগাড় করতে হবে, এলাকার পাড়া মহল্লার প্রত্যেকটি মানুষ একটা ফান্ড তৈরি করে সরকারের ঘরে, কোষাগারে সরকারের যে ত্রাণ তহবিল যে অ্যাকাউন্ট আছে ওখানে জমা দাও। এটা আমাদের এবং প্রত্যেকটি নাগরিকের অধিকার এই মুহূর্তে। ধন্যবাদ। এই মুহূর্তে ধন্যবাদ নাসিরউদ্দিন মোল্লা। আমরা একেবারে মানে শেষ পর্যায়ে আমরা একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, বিশেষ করে এই যে আপনারা আমার জামাল স্যার কিছুক্ষণ আগে বললো যে হেলিকপ্টার থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, আসলে আমার মনে হয় এটা কোনো যুক্তিকতা নাই। কারণ মানুষ ভুক্তভোগী, মানুষ ক্ষুধার্ত, মানুষ অসুস্থ, মানুষ অসহায়। ওখান থেকে যদি আমি ত্রাণের বস্তা ফেলাই, না এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, না না, এটা আমার মনে হয় কোনো যুক্তিকতা নাই। আচ্ছা, আমি যদি হাতে পৌঁছাইতে না পারি, এই ত্রাণ দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। আরেকটু কথা বলি, এই যে ভাই কথা বলছিল কিছুক্ষণ আগে যে বন্যা দুর্গত মানুষের পাশে দেশবাসীকে দাঁড়াবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, এবং এই বন্যা শেষ না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকব। আর বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বিটা ভারী, হাঁস মুরগি গরু ছাগল পশু, আত্মীয় স্বজন না, পশু বলতে মানে কিচ্ছু নাই। উনি তো আশ্রয় কেন্দ্রে গেছে, কিন্তু আসলে উনি আশ্রয় কেন্দ্র থেকে আসার পরে উনি বলতে পারবেন আমার ঘর কোথায় ছিল, বাড়ি কোথায় ছিল। ওনারা যেন আশ্রয় পায় এবং ওনারা জানি একটা ঘর থাকার মতো ব্যবস্থা হয়, এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ থাকবে। এই তাকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, সে জানি এই দৃষ্টি দেয়, এবং আমাদের বিশেষ করে অনুরোধ থাকবে এই বিষয়টা দেখলে আমরা দেশবাসী এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার অনুমতি ক্রমে আমি ওনার প্রশ্নের একটা আমি বলছি, যেহেতু আমাদের সরাসরি আলোচনা চলছে, আপনারা আলোচনার মধ্যে আপনাদের মতামত ব্যক্ত করেছেন, আপনাদের গঠনমূলক আলোচনা করেছেন, আমরা এই মুহূর্তে কে এম জামাল হোসেনের কাছ থেকে এই বিষয়ে আরেকটু জানতে চাই। ধন্যবাদ ভাই। আসলে যে এই আমরা যে আসলে ত্রাণ পৌঁছাচ্ছি এটা একটি সুসংবাদ, কিন্তু এর সাথে সাথে কিছু দুঃসংবাদও আছে। যেমন আক্রান্ত এলাকাগুলোতে ডাকাতি হচ্ছে এবং যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের ছিনতাই হচ্ছে। তো আমার উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের সংগঠক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়িক সংগঠন, সবার কাছে যে আমরা আসলে আর কেউ ত্রাণ না নিয়ে যাই, আমরা টাকাটা তুলে টাকাটা সরকারের কোষাগারে জমা দেই, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। এখান থেকে সরকার যা যা প্রয়োজন, তার যত রকম সাপোর্ট লাগে, সেই সাপোর্টগুলি এই টাকা দিয়ে করুক। কারণ আমরা যে ত্রাণটা নিয়ে যাচ্ছি, আমরা হয়তো লাখ লাখ টাকার ত্রাণ কিনে নিয়ে যাচ্ছি, শুকনা খাবার, ওষুধ, বিভিন্ন রকম। যে আপনি আর একটা কথা বলছিলেন যে মানুষ আসলে বস্ত্রের অভাবে আছে, বস্ত্রের দরকার, এটিও আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখা গেছে যে আমি যখন বন্যা শুরু হয়ে গেছে, আমি এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছি, আমার পরনে একটা লুঙ্গি ছিল অথবা একটা প্যান্ট ছিল কিংবা গায়ে একটা গেঞ্জি ছিল, তো এখন সেটি ভিজে গেছে। এটি শুকানোরও যে সমস্যা, প্লাস এটাকে পরিবর্তন করা, আমার একটা লুঙ্গি আমি কিভাবে এটাকে পরিবর্তন করবো, তো সেক্ষেত্রে এদিকটা নজর দিতে হবে। এবং এক্ষেত্রেও যদি সরকার অগ্রণী ভূমিকা পালন করতে পারে, আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে, তারাও দেখলাম বেশ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। তো এই বস্ত্রের ব্যাপারটাও যদি মাথায় রাখে তাহলে খুবই ভালো হবে। তো আরেকটা বিষয় হলো যে এই যে ছিনতাই এবং চুরি ডাকাতি, এই বিষয়গুলির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের ভিতরে আসলে মানবতাকে উজ্জীবিত করতে হবে এবং প্রত্যেকের ভিতরে ওই জিনিসটি একটি সততার পরিচয় দিতে হবে যে আমরা 18 কোটি বাংলাদেশি, 18 কোটি বাঙালি, আমরা সবাই সৎ, আমরা অসৎ প্রক্রিয়ায় কোনো কিছু করব না। যেটা আমার হারুন ভাই একটু আগে বলছিলেন
তাহলে এ দেশটা আসলে সোনার বাংলা হইতে সময় লাগবে না এবং ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে খুব অচিরেই। আগামী 1 বছরের মধ্যে দেখা যাবে যে এটা আসলেই সোনার বাংলা হয়ে গেছে, যদি শুধুমাত্র দুর্নীতিটাকে মুক্ত করা যায়। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করব হারুন ভাইয়ের বক্তব্য দিয়ে। আমি একটি কথা জামাল বলছে, একটা কথা যে আসলে সেনাবাহিনী যে ত্রাণটা দিচ্ছে, হেলিকপ্টারে করে যে নিচে ত্রাণটা ফেলে দিচ্ছে, এখন উনি যে বললো হয়তো উনি বা হয়তো দেখেন না, আমি তার চিত্র দেখছি বাস্তবে এবং ঘটনার প্রতি মুহূর্ত আমি আমরা আপডেট খবর নিচ্ছি। এখন শুনেন, ওইখানে যে ত্রাণ সেনাবাহিনী এবং বাংলাদেশের সব বাহিনী হোক, হেলিকপ্টার করে ত্রাণ না ফেলার কোনো উপায় আছে কিনা? আপনার নাই বোট, যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই, ঘাট নাই, শুধু বিল্ডিং এর ছাদের উপরে মানুষ হেলিকপ্টার দেখে শুধু হাত দিচ্ছে যে আমাদেরকে খাদ্য দেন। এখন সেনাবাহিনী ওই মুহূর্তে ওই খাদ্যটা না দিলে মারা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দিতে হবে। ধন্যবাদ। দিতে হবে খাদ্য, এটা পরিবেশ। ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। আপনাদের সবাইকে আবারও 16 বাংলা টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই যে দেশের শরণার্থীকালের যে বন্যা, এই বন্যায় যারা দুর্গত মানুষ আছে, সেই দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমাদের সকলের হাত একটি শক্তিশালী হাতে পরিণত হবে এবং আমাদের এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই শুভ প্রত্যাশায় আজকের মতন শেষ করছি 16 বাংলা টিভির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।